আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন। অনেককে দেখতে পাচ্ছি, সবাই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন। একটু কমেন্ট করবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বুট ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একটা প্রবলেমেটিক সমাধান করার পাশাপাশি একটা মুসাবিদা প্রস্তুত করব। এই মুসাবিদাটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা, এই এমডি জালাল ইতি যুক্ত আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এমডি আশরাফুল আলম যুক্ত আছেন, দেখতে পাচ্ছি, সালাম দিয়েছেন। সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, একটু নেটে প্রবলেম ছিল, এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন, কোথা থেকে যুক্ত আছেন। ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এখন ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আশা করি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেকে যুক্ত আছেন, খন্দকার তানিয়া শাহরিয়ার যুক্ত আছেন আমাদের সাথে। আমরা যে মুসাবিদাটি নিয়ে আজ আলোচনা করব সেটি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার একটি দরখাস্ত কিভাবে মুসাবিদা করতে হয়, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রশ্নে যে বিষয়টা উল্লেখ আছে দেখেন, কামাল তার প্রতিবেশী জামালের বিরুদ্ধে ফেনী, এখানে ফেনীর কথা বলা হচ্ছে, ফেনীর সহকারী জাজ আদালতে সত্য ঘোষণার একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জামাল কি করলো, কামালকে বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন করতেছে যে নালিশা ভূমি থেকে তাকে উচ্ছেদ করা হবে। তাহলে এখানে আপনারা দেখবেন যে কামাল কার বিরুদ্ধে মামলা করলো, তার প্রতিবেশী জামালের বিরুদ্ধে। কোথায়? ফেনীর সহকারী জাজ আদালতে। কিসের মামলা করছে? সত্য ঘোষণার একটা মামলা। এখন মামলা দায়ের করার পরে, এই মামলাটা যখন দায়ের হয়, দায়েরের পর জামাল আবার কামালকে হুমকি প্রদর্শন করতেছে যে নালিশা ভূমি থেকে তাকে কি করা হবে, উচ্ছেদ করা হবে।
উচ্ছেদ করা হবে। এখন এই প্রশ্নে চাচ্ছে যথাযথ আইন উল্লেখপূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞার একটি দরখাস্ত আমাদের মুসাবিদা করতে হবে। এজিএম জিলানি ইবনে সিনা হসপিটাল থেকে যুক্ত আছেন, ইবনে সিনা হসপিটাল থেকে যুক্ত আছেন এমডি জিলানি। আরজি লেখা এবং মুসাবিদা লেখার নিয়ম কি স্যার একই রকম? বুঝিয়ে বলবেন প্লিজ। হ্যাঁ, আপনারা যুক্ত থাকেন, এই ক্লাসের মাধ্যমে আপনারা সকল বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন, সকল বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আরজি লেখা এবং মুসাবিদা লেখার নিয়ম কি একই স্যার? বুঝিয়ে বলবেন। হ্যাঁ, ইনশাল্লাহ বুঝিয়ে বলবো, যুক্ত থাকেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন একটু শেয়ার করে দিবেন ভিডিওটি, যেহেতু পাবলিক, হ্যাঁ ক্লাসটা পাবলিক, সবার জন্য উন্মুক্ত। একটু নেটে প্রবলেম দিচ্ছে, আপনারা কি নেটের প্রবলেম পাচ্ছেন কিনা জানি না, তো নেটে একটু প্রবলেম দিচ্ছে, কারণ বিকেল তো এই টাইমে আমাদের এখানে একটু নেট প্রবলেম হয়। যাই হোক, সে কারণে এই ক্লাসগুলো রাতে নেওয়া হয়, একটু নেটে প্রবলেম দিচ্ছে। যাই হোক, আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, আপনাদেরকে কিছু প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে কোথায় বলা আছে? টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা দুইটা আইনে দেখতে পাই, একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। তো আমরা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কথা বলি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে এবং দেওয়ানি কার্যবিধির কোথায় এই অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে, কমেন্ট করবেন সবাই। ফাহমিদা নাসরিন বলেছেন শেয়ার ডান্সার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পূজা রানী ভৌমিক বরিশাল থেকে যুক্ত আছেন, কুমিল্লা থেকে যুক্ত আছেন। এইচডিএন ধ্রুব, খুশি ইসলাম সালাম দিয়েছেন, কেমন আছেন? খুলনা থেকে যুক্ত আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। শহীদ মহিন খান নওগাঁ থেকে যুক্ত আছেন। অনেক শিক্ষার্থীকে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আমরা একটা প্রবলেম এবং মুসাবিদা দেখব। অস্থায়ী নিষেধাজ্ঞার যে দরখাস্ত কিভাবে ড্রাফটিং করবেন, কিভাবে মুসাবিদা করবেন, সে বিষয়ে আমরা কথা বলবো, আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি আশা করি যে অস্থায়ী নিষেধাজ্ঞা এই ভিডিওর মাধ্যমে আপনাদের একদম কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সবিতা গাঙ্গুলি কমেন্ট দিয়েছেন 53 ধারা এসআর অ্যাক্টের 53 ধারা। ওকে, হ্যালো, কে? একটু পরে ফোন দেও, পরে ব্যস্ত আছি। হ্যাঁ, আদেশ হচ্ছে 39। ভেরি গুড সামিরা মল্লিক, আদেশ 39। আমরা দেওয়ানি কার্যবিধির 39 আদেশে এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার যে পদ্ধতি, এই পদ্ধতি সংক্রান্ত বিধান বর্ণিত আছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই প্রতিকারের কথাটা বলা আছে কোথায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারা। অস্থায়ী নিষেধাজ্ঞা, প্রশ্ন কিন্তু আপনার হতে পারে যে অস্থায়ী নিষেধাজ্ঞা কি, কখন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়, আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার একটি মুসাবিদা প্রস্তুত করুন, এরকম প্রশ্ন হতে পারে। সো এসআর অ্যাক্টের বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারার বিধান অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বোঝায়? অস্থায়ী নিষেধাজ্ঞা সাধারণত হচ্ছে যে একটা প্রাইমা ফেসি কেস থাকতে হবে। অস্থায়ী নিষেধাজ্ঞা এমন একটা নিষেধাজ্ঞা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করে থাকেন, যে প্রতিকার দিয়ে থাকেন, যে নিষেধাজ্ঞার মাধ্যমে, তাকেই মূলত বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন। তো নিষেধযোগ্য আজ্ঞা মানে নিষেধ করার মাধ্যমে যে আদেশটা আদালত দিয়ে থাকেন তাকে বলা হয় নিষেধাজ্ঞা। নিষেধ যোগ আজ্ঞা, এই দুটার সমন্বয়ে আমরা এখানে নিষেধাজ্ঞা শব্দটি দেখতে পাই। নিষেধ যোগ আজ্ঞা
মানে নিষেধ করার মাধ্যমে, নিষেধ প্রদানের আদেশ প্রদানের মাধ্যমে, নিষেধ করে আদেশ প্রদানের মাধ্যমে যে নিষেধাজ্ঞাটা দিয়ে থাকেন সেটাকে বলা হয় নিষেধাজ্ঞা। এখন নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা দুই জিনিস। অস্থায়ী নিষেধাজ্ঞা এটা হচ্ছে একটা দরখাস্ত, এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে 54 ধারাতে আমরা পড়ব, সেটা হচ্ছে একটা আরজি। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কিসের মাধ্যমে দায়ের করা হয়? আরজি দাখিলের মাধ্যমে। কিন্তু এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেওয়া হয় একটা দরখাস্ত দায়েরের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আমাদের প্রিয় খন্দকার তানিয়া শাহরিয়ার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু যুক্ত হওয়ার জন্য। তো এই যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা কি, আমি যদি আরও সংক্ষেপ করে আপনাদেরকে বলি, আদালত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে বলা হয় টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, আপনাকে এই মুসাবিদাটা প্রস্তুত করতে হলে কি করতে হবে? আপনাদের কয়েকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়। এই যে কখন মঞ্জুর করা হয় অস্থায়ী নিষেধাজ্ঞাটা, দেখেন আপনার যখন একটা প্রাইমা ফেসি কেস থাকবে, ওই প্রাইমা ফেসি কেস মানে ধরেন আপনি এই যে সত্য ঘোষণার এই প্রশ্নটা পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আবু ইউসুফ বলছেন দেওয়ানি কার্যবিধি 1938 বিধি 1 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারা। ভেরি গুড এমডি ইউসুফ, আবু ইউসুফ। আচ্ছা, এই মুহূর্তে আমরা মুসাবিদাটা প্রস্তুত করব। যারা যুক্ত আছেন অনুরোধ থাকবে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন। ওকে, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন সবাই একটু। দেখেন প্রশ্নটা কি, কামাল তার প্রতিবেশী জামালের বিরুদ্ধে কি করলো? কামাল জামালের বিরুদ্ধে সহকারী ফেনীর সহকারী জাজ আদালতে, কোথায়? ফেনীর সহকারী জাজ আদালতে কিন্তু একটা মামলা করেছিল। আদালতে, ফেনীর সহকারী জাজ আদালতে এই মামলাটা দায়ের করে, তাই না? এই মামলাটা দায়ের করার পর কি হলো? এই যে বিভিন্ন রকমের হুমকি কিন্তু জামাল আবার কামালকে প্রদান করে যাচ্ছে। কি হুমকি? এই যে নালিশা সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করা হবে। এখন এই যে নালিশি সম্পত্তি থেকে একটা মামলা দায়ের করার পর তাকে যেন উচ্ছেদ করতে না পারে, তার জন্যই কিন্তু ওই যে মামলাটা সত্য ঘোষণা, ধরেন ওই সত্য ঘোষণার মামলার নাম্বার হচ্ছে ধরেন কত দেখি, ধরেন আপনার একটা মামলা, ধরেন এই সত্য ঘোষণার যে মামলাটা করছে ধরেন 13/2025, এটা হচ্ছে সত্যের মামলা করছে, সত্যের মামলা। এই যে সত্যের মামলাটা দায়ের করছে, এই সত্যের মামলাটা দায়ের করার পর এই যে সত্যের মামলাটা আদালতে কিন্তু অলরেডি তিনি দায়ের করছেন আরজি দাখিলের মাধ্যমে। সত্যের মামলা মানে 42 ধারার ঘোষণার মামলা তিনি দায়ের করছেন। 13/25 একটা মামলার নাম্বার। এই মামলাটা কোথায় অবস্থিত? ফেনীর সহকারী জাজ আদালতে। আমরা ধরতে পারি যে এই মামলাটা ফেনীর সহকারী জাজ আদালতে, এই মামলাটা কামাল দায়ের করেন জামালের বিরুদ্ধে। কামাল বাদী, জামাল হচ্ছে বিবাদী। ফেনীর সহকারী জাজ আদালতে যখন কামাল জামালের বিরুদ্ধে তার সত্য টাইটেল 42 ধারার একটা ঘোষণার মামলা করলেন, যে মামলাটার নাম্বার হচ্ছে 13/2025। এই মামলাটা দায়ের করার পরে ধরেন আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, একটু ক্লিয়ার করে দিই, আরো ক্লিয়ার করে দিই, একদম সহজ বাস্তবিক প্রয়োগটা দেখিয়ে দেই, সবাই একটু শেয়ার করে দিবেন। ধরেন এটা একটা জমি, এই ভূমির মালিককে, এই ভূমির মালিক এখানে কামাল হচ্ছে এই ভূমির মালিক। কামাল যখন এই ভূমির মালিক, এই ভূমিতে তার সত্ত্ব আছে, মালিকানা আছে। এখন এই যে তার প্রতিবেশী জামাল তিনি কি করতেছেন? এই ভূমিটা কামালের যে ভূমির মালিক তিনি অস্বীকার করলেন, তিনি এই ভূমির মালিকানা দাবি করতেছেন। এখন কামাল কি করলো? এই যে ফেনীর সহকারী জাজ আদালতে সত্যের মামলা করলো, যার নাম্বার আমরা দেখলাম 13। এটা কাল্পনিক একটা নাম্বার আপনি ধরতে পারেন। এই যে 13 নাম্বার একটা সত্যের মামলা কিন্তু অলরেডি
দায়ের করা হয়েছে। এই যে সত্যের মামলাটা তিনি দায়ের করলেন, এই সত্যের মামলাটা দায়ের করার পরে জামাল আরো বেশি বেশি হুমকি দিতেছে যে ওই ভূমি থেকে তাকে উচ্ছেদ করবেই করবে। এই যে ভূমিটা, এই ভূমি থেকে জামাল তাকে কি করবে, কামালকে উচ্ছেদ করেই দিবে। মামলাটা তো দায়ের হয়ে গেছে অলরেডি, যে মামলার নাম্বার 13/2025। এই যে 13/2025 আপনি কি করবেন, এই মামলাটা দায়ের করার পরে এই মামলাতেই একটা দরখাস্ত আকারে আদালতকে জানাবেন। কি দরখাস্ত আকারে জানাবেন, যে মাননীয় আদালত, এই যে জামাল প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে, আমাকে ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করবে, আমাকে এই যে ভূমিটা, এই ভূমির ক্ষতি সাধন করবে। এই যে যখন এইরকম একটা আশু সম্ভাবনা বিদ্যমান থাকে, আশু সম্ভাবনা যে এই ভূমি থেকে তাকে উচ্ছেদ করার একটা আশু সম্ভাবনা বিদ্যমান থাকে, হ্যাঁ, বিভিন্ন রকমের হুমকি যে আমরা প্রশ্নে দেখতেই পাচ্ছি। মামলা দায়েরের পর জামাল সাহেব কামাল সাহেবকে হুমকি প্রদর্শন করে যে এই নালিশা ভূমি থেকে তাকে কি করা হবে, বেআইনিভাবে উচ্ছেদ করা হবে। এই যে এখন জামাল যেন তাকে এই বেআইনিভাবে এই জমি থেকে উচ্ছেদ করতে না পারে, তার জন্য কি করতে হবে, একটা অস্থায়ী নিষেধাজ্ঞার, এই যে মামলাটার নাম্বার বললাম, যে মামলাটা ফেনীর সহকারী জাজ আদালতে বিচারাধীন আছে, সেই মামলাতে আপনি একটা দরখাস্ত দায়েরের মাধ্যমে আদালতকে জানাবেন। এই যে দরখাস্তটা দিবেন, এটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। তখন আদালত কি করবেন, এই দরখাস্তটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, হ্যাঁ, বিবাদী পক্ষকে নোটিশ দেওয়া হবে, এটা অনেক বিষয়, তবে আমরা সিম্পল বিষয় জানি যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা হচ্ছে এমন একটা নিষেধাজ্ঞা, আদালত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা দিয়ে থাকেন, সেটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা করতে হলে অবশ্যই একটা প্রাইমা ফেসি কেস থাকতে হবে, ক্ষতির আশঙ্কা থাকতে হবে। উচ্ছেদের যে হুমকি দিচ্ছে, এটা হচ্ছে একটা ক্ষতির আশঙ্কা, তখন আমরা একটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিব। এটাই হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা হলো প্রাথমিক বিষয়টা। হ্যাঁ, তাহলে আমরা যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা প্রশ্নে কি চাচ্ছে আবার পড়ি। কামাল তার প্রতিবেশী জামালের বিরুদ্ধে ফেনী হচ্ছে একটা কোর্ট, ফেনী হচ্ছে একটা জেলা, ফেনীর সহকারী জাজ আদালতে সত্য ঘোষণার একটি মামলা দায়ের করে। আমরা কাল্পনিক নাম্বার দিলাম 13/2025। এই মামলাটা দায়ের করার পর জামাল সাহেব কামাল সাহেবকে আরো হুমকি প্রদর্শন করতেছে যে নালিশা ভূমি থেকে তাকে উচ্ছেদ করবেই করবে। এখন যথাযথ আইন উল্লেখ করে আমরা একটা নালিশি দরখাস্ত একটা দরখাস্ত রেডি করব। কিসের দরখাস্ত? অস্থায়ী নিষেধাজ্ঞার একটা দরখাস্ত রেডি করব। সামিরা মল্লিক শেয়ার ডান দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। শরীফ আল মামুন যুক্ত আছেন আমাদের সাথে, অনেকেই যুক্ত আছেন, কুলসুম খাতুন যুক্ত আছেন, অ্যাডভোকেট এম রাশেদুজ্জামান সিনিয়র সাহেব যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, আমরা এই দরখাস্তটা লিখতে হলে আমাদেরকে 39 আদেশের যে এক বিধিটা, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় কেন রাখতে হবে? যে মোকদ্দমায় জড়িত কোনো পক্ষ নালিশা সম্পত্তি, মোকদ্দমার বিরোধীয় কোনো সম্পত্তি যদি কি হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকে, ক্ষতি, বিনষ্ট, ধ্বংস, হস্তান্তরিত, ক্ষতি, ধ্বংস, বিনষ্ট বা হস্তান্তরিত হওয়ার আশু সম্ভাবনা বিদ্যমান থাকে এবং ডিক্রিদারকে ডিক্রি জারি থেকে বেআইনিভাবে কি করতে পারে, একটা ডিলে করার উপক্রম হতে পারে, সেই মুহূর্তে আপনি একটা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন। তাহলে 39 আদেশের এক বিধিতে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে যে মোকদ্দমার জড়িত কোনো পক্ষ কর্তৃক নালিশা সম্পত্তি বিনষ্ট, ধ্বংস এবং হস্তান্তরিত হওয়ার আশু সম্ভাবনা দেখা দিলে, বিবাদী তাহার পাওনা ধারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ, হস্তান্তর করার হুমকি প্রদর্শন করলে, ঠিক আছে, মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, একটা মোকদ্দমা, এই মোকদ্দমাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, হ্যাঁ, ওই যে নালিশা সম্পত্তি বিনষ্ট, ধ্বংস, হস্তান্তর, বিক্রয় এবং অপসারণ স্থগিত রোধ করার জন্য আদালত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে নিষেধাজ্ঞাটা মঞ্জুর করে থাকেন, সেটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অজয়শীল শেয়ার ধান, ভেরি গুড। নাবিহা নাইম যুক্ত আছেন, আর শেয়ার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা একটা অস্থায়ী নিষেধাজ্ঞার যে ড্রাফটিং করব, কিভাবে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞার এই যে দরখাস্তটা করতে পারি আমরা দেখি। চলুন। তাহলে আমরা কি জানলাম যে একটা প্রাইমা ফেসি কেস, একটা মামলা যখন দায়ের করবেন তখনই কিন্তু আপনার কি হয়, ওই যে নালিশা সম্পত্তি ধ্বংস, ক্ষতিগ্রস্ত, বিনষ্ট, হস্তান্তরিত হওয়ার, ধ্বংস কোনো পক্ষ কর্তৃক যখন ওই সম্পত্তি ধ্বংস, ক্ষতিগ্রস্ত, হস্তান্তরিত হওয়ার একটা সম্ভাবনা বিদ্যমান, হুমকি প্রদর্শন করার ফলে এই যে আপনার নালিশা সম্পত্তি, আপনার মনে হচ্ছে যে এই নালিশা সম্পত্তি অপর পক্ষ ধ্বংস করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে, বিনষ্ট করতে পারে বা হস্তান্তরিত করতে পারে, এটা যখন আপনার মনে হবে, অথবা অপর পক্ষ কর্তৃক যদি আপনাকে কোনো হুমকি প্রদর্শন করা হয়, যার হুমকির ফলে আপনি কি মনে হচ্ছে যে ওই সম্পত্তি বিনষ্ট হতে পারে, ওই সম্পত্তি বেআইনিভাবে বেদখল হতে পারে, তখন সেই হুমকি, সেই সম্পত্তি বিনষ্টর হাত থেকে রক্ষা করার জন্য, হস্তান্তরিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য যে মামলাটা আপনি দায়ের করেছিলেন, এখানে আমরা দেখতে পেয়েছি একটা সত্যের মামলা দায়ের করেছে। কে দায়ের করেছে? জামাল সাহেব। কার বিরুদ্ধে? কামালের বিরুদ্ধে। এই যে জামাল সাহেব কামালের বিরুদ্ধে সত্যের মামলাটা দায়ের করলো, এই যে একটা মামলা হয়ে গেল, একটা মামলা ধরি আমরা 13/2025, এটা অনুমান করে ধরলাম। এই মামলাতে অন্য প্রকার একটা মামলা, এটাকে বলা হয় অন্য প্রকার মামলা, অন্য প্রকার আদার মামলা। এই মামলাতে আমরা একটা দরখাস্ত দেব। এই দরখাস্তটাই হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো দেখেন, আমরা যে কোনো একটা মুসাবিদা যদি করি, মুসাবিদাটা করতে হলে আপনাকে কি করতে হবে আমি বলেছি, প্রথমে হেডিং এন্ড টাইটেলটা ঠিক রাখতে হবে। হেডিং এন্ড টাইটেল, হেডিং এন্ড টাইটেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, হেডিং এন্ড টাইটেল। তারপর হচ্ছে বডিটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, তাহলে হেডিং এন্ড টাইটেলটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা এই যে প্রশ্নে উল্লেখিত ফেনীর সহকারী জাজ আদালতে একটা ঘোষণার মামলা করলো। কে মামলাটা করছে? জনাব জামাল সাহেব কামাল সাহেবের বিরুদ্ধে। তাহলে আমাদের কিন্তু প্রথমে এখানে কি লিখতে হবে? হেডিংটা লিখতে হবে। হেডিংটা কি? আমি কিন্তু খাতা কিভাবে বাস হবে, খাতাতে কিভাবে আপনি ড্রাফটিং মুসাবিদা করবেন সেটা গতকালকের ক্লাসে দেখিয়েছিলাম। আজ আমরা দেখাবো, সেগুলো দেখাবো না, আমরা সরাসরি চলে যাব মুসাবিদাটা কিভাবে ড্রাফটিং করতে হয়। তাহলে ফেনীর সহকারী জাজ আদালতে যদি এই মামলাটা হয়, আপনি প্রথমে লিখবেন মুকাম। হেডিং এন্ড টাইটেলে মুকাম লিখবেন, মুকাম। ঠিক আছে, মুকাম লেখার পরে বিজ্ঞ সহকারী জাজ আদালত ফেনী, তাই না? ফেনী, হ্যাঁ, দীর্ঘিকার হবে ফেনী লেখাটা, ফেনী দিলেন। মুকাম বিজ্ঞ সহকারী জাজ আদালত ফেনী, যেহেতু ফেনীর ঘটনা, ফেনীতে এই মোকদ্দমাটা দায়ের হয়েছে, প্রশ্নে উল্লেখ আছে যেহেতু ফেনী, আমরা এখানে ফেনী দেব। ঠিক আছে, ফেনী দিব। এখন দেখেন, এখানে আপনি একটা সূত্র ব্যবহার করবেন। সূত্রটা কি? এই যে মোকদ্দমার যে নাম্বারটা, মৌন সূত্র দিবেন মোকদ্দমা নং কত? আমরা একটা কাল্পনিক নাম্বার দিয়েছি, প্রশ্নে যদি মামলার নাম্বার থেকে ওই নাম্বারটা এখানে বসাবেন। এটা যেহেতু একটা দরখাস্ত, তাহলে আমরা 13/2025 এই যে মামলার নাম্বারটা আমরা পেয়ে গেলাম, 13/2025, এটা হচ্ছে একটা মামলার নাম্বার। ঠিক আছে, তারপরে আমরা জনাব কামাল সাহেব কিন্তু মামলাটা করেছেন, জনাব কামাল সাহেব অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছেন। তাহলে আপনি এখানে লিখেন কামাল, এই যে এই বরাবরে লিখবেন কামাল। ঠিক আছে, কামাল। তার পিতার নাম লিখবেন পিতা, তার ঠিকানা লিখে আপনি ডট দিয়ে এখানে লিখবেন বাদী। ঠিক আছে, বাদী বা দরখাস্তকারী, বাদী বা দরখাস্তকারী। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি।
বাদী বা দরখাস্তকারী, বাদী দরখাস্তকারী দিলেন। তাহলে দেন বনাম, এখানে লিখতে হবে বনাম। বিবাদীর নাম কি? জনাব জামাল সাহেবের বিরুদ্ধে আমরা এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাচ্ছি। জামাল, জামাল। তারপরে লিখেন পিতা, ঠিকানা, তারপরে ডট 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 দিয়ে এখানে কি লিখবেন? বিবাদী। ওকে, বিবাদী। এইটুকু লেখার পরে এই যে হেডিং এন্ড টাইটেলটা এখানে আপনি লিখবেন বিষয়। কি বিষয়? বিষয় হচ্ছে, বিষয়টা লিখবেন যে দেওয়ানি কার্যবিধি আদেশ 39 বিধি 1 অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। তাহলে আমি সংক্ষেপে লিখলাম, আপনারা পরীক্ষার হলে কিন্তু পূর্ণাঙ্গটাই লিখবেন। দেওয়ানি কার্যবিধি 39 আদেশের বিধি 1 অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। ওকে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। তাহলে বিষয়টা আপনি কি দিবেন? বিষয় দেখেন, এটা হচ্ছে হেডিং এন্ড টাইটল, হেডিং এন্ড টাইটল। তাহলে মুকাম লিখলেন, আপনার হেডিংটা কি দেখেন? মুকাম বিজ্ঞ সহকারী জজ আদালত ফেনী দাঁড়ি। সূত্র, মোকদ্দমার নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। আমরা দেখেন মূল মোকদ্দমা যখন লিখি তখন কিন্তু মুসাবিদা করার সময় এই নাম্বারটা ড্যাশ রাখি, ফাঁকা রাখি, কিন্তু দরখাস্ত দেওয়ার সময় এখানে কিন্তু একটা মামলার নাম্বার বসিয়ে দিতে হবে, কারণ ওটা তো মামলা অলরেডি চলমান। এই যে একটা সত্যের মামলা, এটা কিন্তু চলমান আছে, এই মামলাতেই আপনি একটা দরখাস্ত দিতে চাচ্ছেন। তো কামাল তার ঠিকানা, পিতার ঠিকানা লেখার পরে বনাম জামাল তার ঠিকানা লেখার পরে এখানে দেখেন ডট ডট দিয়ে সাইডে বাদী লিখে তারপরে বিষয়টা লিখবেন। কি বিষয়? দেওয়ানি কার্যবিধি 39 আদেশের বিধি 1 অনুযায়ী বা বিধান অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছেন কিনা? ওকে লিখবেন, ওকে লিখবেন। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, মুছে দিচ্ছি না, এখানে লিখি। এখানে এখন তারপরে লেখার পরে আপনি দেখেন এই যে মুকাম, এই নিচ বরাবর লিখবেন, যেহেতু এর নিচে লিখতে হয়। এখানে আমার বুটের লেখাটার সমস্যা, আমি একটু সংক্ষেপে করে দিই, একটু সংক্ষেপ করে দিই, আর আপনার দেখা যাবে। জামাল, জামাল, ঠিক আছে, জামাল তার পিতার ঠিকানা লেখার পরে, পিতার ঠিকানা লেখার পরে এটা হচ্ছে বাদী বা দরখাস্তকারী। আমি সংক্ষেপে একটু সামারি করে দিচ্ছি। বনাম কার বিরুদ্ধে? ও, এটা তো হচ্ছে কামাল, সরি, এটা তো হচ্ছে কামাল, তাই না? কামাল, কামাল বনাম জামাল, ঠিকানা ধরেন এটা বিবাদী, আমি সংক্ষিপ্ত করে দিলাম, সংক্ষিপ্ত। বিষয় দেওয়ানি কার্যবিধি 39 আদেশ 1 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। আবেদন বা প্রার্থনা, যাই লিখেন, আবেদন বা প্রার্থনা লিখে একটা টান দিয়ে দিবেন। হ্যাঁ, টান দিয়ে দিবেন। এখন এই যে মুকাম, এই জায়গা থেকে লিখবেন, হ্যাঁ, দরখাস্তকারীর পক্ষে বিনীত নিবেদন। এই যে দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন। আচ্ছা, এটা আরেকটু নিচে লিখলে ভালো হবে মনে হয়। হ্যাঁ, এটা যেহেতু আমাদের বোর্ড ওইভাবে দেখানো যাচ্ছে না। দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে কমা, তারপরে আপনি লিখেন এই যে এখানে 1 নাম্বার দিবেন। কি দিবেন? 1।
দরখাস্তকারী একজন নিরীহ, লিখেন আপনি দরখাস্তকারী একজন সহজ সরল নিরীহ লোক, ঠিক আছে, নিরীহ প্রকৃতির লোক, নিরীহ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক। সংক্ষেপে লিখে ফেলেন এক লাইনে, এক লাইন বা 2 লাইন যাই লেখেন। প্যারা নাম্বার 1, স্যার আবেদন কি ঠিকানা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই ঠিকানা দিতে হবে। জামাল পিতা ঠিকানা তো অবশ্যই দিতে হবে, অবশ্যই আপনার ঠিকানা দিতে হবে, পূর্ণ ঠিকানা। তারপরে হচ্ছে বনাম জামালের ঠিকানা দিবেন। আমি এটা সংক্ষিপ্ত করে দিয়েছি। বিষয় দেওয়ানি কার্যবিধি 39 আদেশের 1 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। এটা হচ্ছে হেডিং এন্ড টাইটেল। হেডিং এন্ড টাইটেলের পরে দরখাস্তকারী বাদী পক্ষে বা দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই যে দরখাস্তকারী একজন সহজ সরল নিরীহ বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে, এরকমভাবে লিখে ফেলেন। হ্যাঁ, পরে আপনি লিখেন দরখাস্তকারী, আপনি 2 নম্বরে লিখতে পারেন পক্ষান্তরে অপরপক্ষ। পক্ষান্তরে অপরপক্ষ কি? আইনের প্রতি, হ্যাঁ, আইন বিরোধী কাজে লিপ্ত, সন্ত্রাসী, ভূমিদস্যু প্রকৃতির লোক বটে। হ্যাঁ, আপনি লিখেন পক্ষান্তরে লিখেন পক্ষান্তরে অপরপক্ষ এলাকার সন্ডা গুন্ডা সন্ত্রাসী প্রকৃতির লোক এবং ভূমিদস্যু প্রকৃতির লোক বটে, হুমকি প্রদর্শনকারী ব্যক্তি বটে, মানে তার একটু এটা বর্ণনা করে দিলেন 1 2। তারপরে আপনার পরবর্তী প্যারাতে চলে যান। আমি এগুলো মুছে দিচ্ছি। হেডিং এন্ড টাইটেলটা বুঝতে পারলেন, হেডিং এন্ড টাইটেল, হ্যাঁ, হেডিং এন্ড টাইটেল বুঝে বিষয়টা বুঝতেই পারলেন, আমরা মুছে দিলাম। এই যে প্যারাতে চলে যাচ্ছি, বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে কি প্যারাতে এই বিষয়গুলো কি লিখবেন, এখানে কি লিখবেন, এখানে কি লিখবেন? এই যে বাদী পক্ষে বা দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন। এই যে আমরা যখন 1 নাম্বার প্যারাতে দেখলাম বাদী একজন সহজ সরল ইত্যাদি ইত্যাদি আইনের প্রতি শ্রদ্ধাশীল, দ্বিতীয় প্যারাতে লিখবেন, হ্যাঁ, পক্ষান্তরে বিবাদী এলাকার ভূমিদস্যু সন্ডাগুন্ডা খারাপ প্রকৃতির লোক, লিখেন। ওকে, তারপরে আপনি লিখেন এই যে মামলাটা কত তারিখে দায়ের করা হয়েছিল, যে দরখাস্তকারী বিগত 3 তারিখে অত্র বিজ্ঞ আদালতে কামাল সাহেবকে বিবাদী করে তার প্রতিবেশী জামালের বিরুদ্ধে। হ্যাঁ, এই দেখেন, তাহলে আমরা এখানে কে দেখলাম? বাদী কামাল, দরখাস্তকারী। এটা একটু ঘটনাটা, এই ঘটনাটা মনে রাখবেন, এটা একটু ফলো করেন, যে দরখাস্তকারী বাদী বিগত, ধরি আমরা একটা কাল্পনিক তারিখ দিয়ে দেন, 25 সালের মামলা, তো 1-2-2025 তারিখে তার প্রতিবেশীর নাম কি দেখলাম? হ্যাঁ, জামালের বিরুদ্ধে কি করলো? একটা মোকদ্দমা দায়ের করছে, সত্যের একটা মোকদ্দমা, সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করে যাহার নাম্বার হচ্ছে কত? যাহার মোকদ্দমা নং 13/2025। আমরা এটা কি 13/25, যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। দেখেন, এটা ইম্পর্টেন্ট। আপনি যখন লিখবেন বাদী সহজ সরল আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের স্থায়ী নাগরিক, পক্ষান্তরে বিবাদী সন্ডাগুন্ডা সন্ত্রাসী ভূমিদস্যু প্রকৃতির লোক। 3 নাম্বার প্যারাতে লিখবেন, এটা ইম্পর্টেন্ট প্যারা, এটা লিখতেই হবে, যে দরখাস্তকারী বাদী বিগত, আমরা একটা কাল্পনিক তারিখ দিয়েছি 1-2, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, হ্যাঁ, তার প্রতিবেশী জামালের বিরুদ্ধে সত্য ঘোষণার একটা মোকদ্দমা দায়ের করে, যাহার মোকদ্দমার নাম্বার হচ্ছে 13/25। ওই যে আমরা হেডিং এন্ড টাইটেলে যে মামলার নাম্বারটা দিয়েছি, যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বা রয়েছে, দিয়ে দিলেন, বাস হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল।
আচ্ছা স্যার, আপনি কোন বই থেকে পড়াচ্ছেন প্লিজ একটু বলতেন। আসলে বইটা হচ্ছে, শুনেন, মুসাবিদাগুলো আমি জাস্ট ফরম্যাটটা দেখতেছি, আপনারা যে কোনো বই ফলো করতে পারেন বাজারের। মূলত হচ্ছে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা বা যে কোনো মোকদ্দমার ড্রাফটিং বা মুসাবিদাগুলো করতে হলে আমি যে ক্লাসে যে নিয়মটা দেখাচ্ছি সেই নিয়মটা আপনারা ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, বইটা কোনো ফ্যাক্টর না। আপনার একটা ধারা, একটা মূল বিষয় যদি জানা থাকে, ওই ধারার মূল বিষয়টা জানা থাকলেই, যেমন এই যে আমরা প্রথমেই আজকে মুসাবিদা করার প্রথমেই কিন্তু আলোচনা করলাম যে অস্থায়ী নিষেধাজ্ঞা কি, অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে, কখন অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায়, আমরা কিন্তু আলোচনা করলাম। অস্থায়ী নিষেধাজ্ঞার যে মূল বিষয়টা আপনি যখন জানবেন, তখন আমরা প্রশ্নে দেখতে পেলাম যে জামাল কামালের বিরুদ্ধে একটা মামলা করে পরবর্তীতে ওই কামাল সাহেব আবার জামালকে বিভিন্ন রকমের হুমকি দিচ্ছিল যে তাকে ওই ভূমি থেকে উচ্ছেদ করা হবে। এখন আমরা জানি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হলে কি কি বিষয় খেয়াল করতে হবে। যে অস্থায়ী নিষেধাজ্ঞা তখনই চাওয়া যায় যখন আপনার একটা মোকদ্দমা দায়ের করেন, ওই মোকদ্দমার যে নালিশা ভূমি, ওই ভূমিটা যদি কেউ ক্ষতি, ধ্বংস, হস্তান্তরিত করার একটা হুমকি বা আশু সম্ভাবনা বিদ্যমান থাকে, তখন আপনি ওই মামলাতে একটা দরখাস্ত দিয়ে কি করতে পারবেন, ওই মামলাতে দরখাস্ত দিয়ে ওই যে ক্ষতি, হস্তান্তরিত, ধ্বংসর হাত থেকে রক্ষা করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার একটা আদেশ চাইতে পারবেন। তখন বিজ্ঞ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, চূড়ান্ত আদেশ না দেওয়া পর্যন্ত যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। তো আমরা এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার ড্রাফটিং বা মুসাবিদাটা অলরেডি শিখতেছি। বিবাদী পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবে? হ্যাঁ, অবশ্যই চাইতে পারবে। এখানে কিন্তু বাদী পক্ষ যে একা চাইতে পারবে তা না। এখন মামলাটা হলো, বিবাদী পক্ষ বিজ্ঞ আদালতে হাজির হলো, হাজির হয়ে কিন্তু বিবাদী পক্ষ ইচ্ছা করলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন চাইতে পারে, যেন ওই নালিশা সম্পত্তি অন্যত্র হস্তান্তরিত না করতে পারে, ক্ষতি না করতে পারে, ধ্বংস না করতে পারে। স্যার, বাদী বিবাদীর ঠিকানা লিখতে হবে না? হ্যাঁ, অবশ্যই ঠিকানা লিখতে হবে। সেটা তো আমরা হেডিং এর টাইটেলে দেখিয়েছি ভাইয়া। AGM জিলানি, আদালত 7-15 দিনের মধ্যে বিবাদী কারণ দর্শানোর আদেশ দিবেন। হ্যাঁ, এগুলো তো আছে, এগুলো অনেক, আমি সংক্ষিপ্তভাবে বললাম আর কি। তাহলে প্রথমে বাদীর একটা পরিচয় দিয়ে দিবেন। বাদী সহজ সরল, অত্যন্ত শান্তিপ্রিয় এলাকার স্থায়ী একজন বাসিন্দা। পক্ষান্তরে বিবাদী একজন সন্ডা গুন্ডা, খারাপ, ভূমিদস্যু প্রকৃতির লোক। দরখাস্তকারী বাদী বিগত 1-2-2025 তারিখে তার প্রতিবেশী এই যে বিবাদীর বিরুদ্ধে একটা মামলা দায়ের করলো, যে মামলাটার নাম্বার হচ্ছে 13, যা বর্তমানে বিজ্ঞ আদালতে কি বিচারাধীন আছে। এখন দেখেন 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এখানে কি দিবেন? এই যে বিবাদীগণ মামলাটা দায়ের করে, হ্যাঁ, এই যে বিবাদীগণ এখানে হচ্ছে কজ অফ অ্যাকশন। বিবাদীগণ এই যে অত্র, হ্যাঁ, উল্লেখিত মামলার, হ্যাঁ, উল্লেখিত বা অত্র মামলাটা, উল্লেখিত মোকদ্দমাটা দায়েরের পর বাদীকে প্রতিনিয়ত নালিশা সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন রকমের হুমকি দিয়া আসতেছে। বিভিন্ন রকম, আপনার মনের মতো একটা ভাষা দিয়ে লিখেন, বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে আসছে। মানে আপনি লিখেন যে বিবাদীগঞ্জ এই যে উল্লেখিত একটা মামলা দায়ের হলো, বাদী এই উল্লেখিত এত নাম্বার মামলাটা দায়ের করার পর যে নালিশা সম্পত্তি আছে, ওই নালিশা সম্পত্তি বেদখল করার জন্য বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন করিয়া আসিতেছে। অবশেষে একটা তারিখ বসায় দেন আপনি এখানে। অবশেষে বিগত এতই তারিখে অবশেষে বিগত একটা তারিখ দেন। বিগত, যেহেতু মামলাটা আমরা 1-2 দায়ের করেছি, 13-25, তারপরেই তো হুমকি দিতেছে, আমরা একটা তারিখ দিয়ে দিই যে 14/4 দিয়ে দিই, 1 বৈশাখ, 14/4/2025 তারিখে, হ্যাঁ, বিবাদীগণ বাদীর যে নালিশা সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে তাকে গায়ের জোরে বেআইনিভাবে উচ্ছেদ করার জন্য কি হয়,
নালিশা ভূমিতে প্রবেশ করতে চায়, তখন বাদীপক্ষ সময়োচিত বাধা প্রদানের ফলে, আশেপাশে লোকজন বাধা প্রদানের ফলে বিবাদী কি করতে পারে নাই, নালিশা সম্পত্তি বেআইনিভাবে বেদখল করতে পারে নাই। বেদখল করতে না পারিয়া সে প্রকাশ্যভাবে হুমকি দিয়া গেছে। কি দিছে? যে এই যে নালিশা সম্পত্তি সে পরবর্তীতে যে কোনো দিন সময় এবং সুযোগ মতো বেআইনিভাবে বেদখল করিয়াই ছাড়িবে। আপনি 4 নাম্বার প্যারাতে এটা লিখে দেন। আপনি এটা তো একটা গল্প, স্টোরি। এই যে আমরা একটা গল্প পড়তেছি, এটা তো একটা গল্পের মতো। আপনি মনে করেন এটা হচ্ছে একটা গল্প। এই যে জামাল এবং কামালের একটা গল্প, একটা ভূমি নিয়ে একটা গল্প। এই যে এই ভূমিটা নিয়ে যখন তাদের মধ্যে বিরোধ, এই ভূমি নিয়ে তাদের মধ্যে যে বিরোধ, কাদের মধ্যে? জামাল এবং কামাল এবং জামালের বিরুদ্ধে বিরোধ। এখন এই যে গল্পটা, কামাল মামলা করেছে, বাস ওকে, মামলা করার পরেও কিন্তু জামাল বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। তো কামাল যে মামলা করলো, ওই মামলাতে এই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটা দাখিল করার পরে আপনি 4 নাম্বার প্যারাতে অথবা 3 নাম্বার প্যারাতেও লিখতে পারেন যে মামলাটা দায়ের করার পর এই যে জামাল সাহেব তার সন্ডাগুন্ডা নিয়ে ওই ভূমি বেদখল করার জন্য বিগত এত তারিখে আসে, একটা তারিখ বসাই দেন। যেহেতু মামলা করেছি 1-2, আমরা কাল্পনিক তারিখ দিয়েছি, আপনি দেখেন 14/4 এই তারিখে, মামলাটা দায়েরের এই তারিখে তারা কি করলো? নালিশা সম্পত্তি বেআইনিভাবে বেদখল করার জন্য আসলো। আমরা এবং এলাকার আশেপাশে সাক্ষীগণ সময়োচিত বাধা প্রদানের ফলে, সময় মতো বাধা প্রদানের ফলে জামাল সাহেব এই ভূমি বেদখল করতে পারে নাই। তারা বেদখল করিতে না পারিয়া বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন করিতেছে। যে কোনো মুহূর্তে এই যে নালিশার সম্পত্তি, এই সম্পত্তি কি করবে? তারা বেআইনিভাবে বেদখল করবে, এই সম্পত্তি তারা ক্ষতি সাধন করবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের হুমকি দিয়ে যাচ্ছে। আপনি আপনার গল্পটা বলে দেন, আপনার মন মতো একটা স্টোরি দিয়ে বলে দেন, এটা কোনো ভুল হবে না। যা মন চা লিখেন তখন। হ্যাঁ, এই যে গল্পটা বললেন, গল্পটা বলার পরে আপনি শেষে চলে যান, পরবর্তীতে কি লিখতে হবে, পরবর্তীতে কি লিখবেন। তাহলে এই যে বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন করিতেছে, এই বিষয়টা লিখার পরে আপনি লিখবেন, লিখার পরে 5 নাম্বার, ঠিক আছে, লিখেন যেহেতু বিবাদী এলাকার কি প্রভাবশালী সন্ডাগুন্ডা লোক, প্রভাবশালী প্রকৃতির লোক, ঠিক আছে, সেহেতু বিবাদীগণ যেন নিম্ন তফসিল বর্ণিত নালিশা ভূমি বেআইনিভাবে বেদখল করিতে না পারে, বা নালিশা ভূমির কোনো প্রকার ক্ষতি সাধন না করিতে পারে, তার জন্য বিবাদীর বিরুদ্ধে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তার জন্য বিবাদীর বিরুদ্ধে কি করা উচিত? অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক। অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক। তারপরে আপনি এই লাইনটা লিখেন, যেহেতু বিবাদী এলাকার প্রভাবশালী প্রকৃতির লোক, সেহেতু বিবাদীগণ যেন নিম্ন তফসিল বর্ণিত নালিশা ভূমি বেআইনিভাবে বেদখল করিতে না পারে বা নালিশা ভূমির কোনো ক্ষতি সাধন করিতে না পারে, তার জন্য বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা একান্ত আবশ্যক। ঠিক আছে,
এটা লিখে দিলেন। হ্যাঁ, অনেকেই কমেন্ট দিচ্ছেন, ভাই আপনার বইটি কিনে চাচ্ছিলাম, যদি নামটা বলতেন ভাইয়া। মাহমুদুল হাসান। হ্যাঁ, আমি যে গাইডটা দিয়ে পড়াচ্ছি এটা হচ্ছে ল এক্সাম এক্সপার্ট বুক, ল এক্সাম এক্সপার্ট বুক। প্রকৃতপক্ষে আমি এই বইটা দিয়ে আপনার ফলো করি, আপনাদেরকে যখন পড়াই এই বইটা দেওয়ানি মামলা, এই যে এই বইটা যারা নতুন বা আইনজীবী হবেন এই বইটা কিনতে পারেন। দেওয়ানি মামলা কত সহজ রে, এখান থেকে মূলত আমি বিষয়গুলো জানি, তারপরে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি। দেওয়ানি মামলা কত সহজ রে, ঠিক আছে। এই বইটা কিনবেন, দেওয়ানি মামলা সম্পর্কে যদি জানতে চান এই বইটা কিনবেন, অনেক ভালো একটা বই, অনেক বিষয় জানতে পারবেন। হ্যাঁ, বইয়ের বিজ্ঞাপন দিয়ে দিলাম। যাই হোক, এটা লেখার পরে দরখাস্তকারী দেখেন 5 নাম্বার গেলেন। আপনি যে মূল বিষয়গুলো লেখলে অবশ্যই নাম্বার পাবেনই, যে মূল বিষয়গুলো লেখলে অবশ্যই নাম্বার পাবেন। হ্যাঁ, তারপরে আপনি লিখেন, আমরা 6 নাম্বারে লিখব, লিখেন 6 নাম্বারে বা 7 নাম্বারে, যাই হোক, ঠিক আছে। মাননীয় আদালত অত্র দরখাস্ত এখতিয়ার সম্পন্ন। 7 নম্বরে লেখেন, দরখাস্তকারী দায়েরকৃত বিষয়টি প্রাইমা ফেসি প্রমাণিত। দরখাস্তকারীর যে এই বিষয়টি, হ্যাঁ, দায়েরকৃত বিষয়টি প্রাইমা ফেসি প্রমাণিত। প্রাইমা ফেসি প্রমাণিত, ওকে। এবং পরে দেন অপরাপর কারণ সমূহ, অপরাপর শেষ, এটা দিয়ে শেষ করে দিবেন। অপরাপর কারণ সমূহ, হেতুগুলো শেষ করে দিবেন। অপরাপর কারণ সমূহ বিজ্ঞ আদালতে কি করা হবে? শুনানি কালে উপস্থাপন করা হইবে। শুনানি কালে উপস্থাপন করা হইবে, মানে এই যে আপনার হেতুগুলো দিয়ে দেন, এই হেতুগুলো শেষ হয়ে গেল। তাহলে আমরা 1 থেকে শুরু করলাম, 6, 7, 8 পর্যন্ত আপনারা লিখতে পারেন, আরো বেশি লিখতে পারেন, বা 2টা একটা কমও লিখতে পারেন, নো প্রবলেম। তবে মূল বিষয়টা হচ্ছে এই যে একটা মোকদ্দমা দায়ের করলেন, কত তারিখে কজবেকশনটা দিয়ে দিবেন, কত তারিখে আপনাকে এই বিবাদী কর্তৃক বা অন্য পক্ষ, অপর পক্ষ কর্তৃক হুমকি প্রদর্শন করতেছে, একটা প্রাইমা ফেসি একটা তারিখ দিয়ে দিবেন, একটা কজবেকশন দিয়ে দিবেন। তাহলে শেষে দিয়ে দিবেন অপরাপর কারণ সমূহ বিজ্ঞ আদালতে আরো শুনানি কালে উপস্থাপন করা হইবে। এই পর্যন্ত শেষ করলেন, ঠিক আছে। তারপরে আপনার প্রতিকারটা কি চাচ্ছেন, এই প্রতিকারটা প্রার্থনা করলেন। তারপরে কি প্রতিকারটা চাচ্ছেন ওই প্রতিকারটা দিবেন। হ্যালো 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 তারপরে আপনি কি প্রতিকারটা চাচ্ছেন, ওই প্রাইমা ফেসি বলতে বুঝাই, কি বুঝিয়েছে স্যার? প্রাইমা ফেসি কেস মানে এই যে বাদীর একটা মামলা চলমান আছে না, বাদীর মামলাটা তো চলমান, বাদীর মামলা চলমান আছে। কোন মামলাটা? এই যে 13/2025, এটাই হচ্ছে প্রাইমা ফেসি কেস। এটা নির্দিষ্ট ঘটনা, মামলা চলমান, ঠিক আছে। তারপরে এগুলো লেখার পরে আপনি তারপরে চলে যান কোথায়? তারপরে চলে যাবেন আপনার যে প্রতিকারটা, কি প্রতিকার চাচ্ছেন। তারপরে আপনি আপনি যে 1-2 প্যারা লিখলেন, তারপরে এখান থেকে লিখবেন এটা প্রতিকার, যে এত অ্যাপ বিজ্ঞ আদালতের নিকট উপরিক্ত অবস্থার আলোকে বা অবস্থা বিবেচনায় কি করবেন? অবস্থা বিবেচনায় সত্য বা ন্যায় বিচারের স্বার্থে নালিশা সম্পত্তির, হ্যাঁ, অপর পক্ষ বা বিবাদী পক্ষ নালিশা সম্পত্তি
নালিশা সম্পত্তির ক্ষতির সাধনের হাত থেকে রক্ষা করার জন্য, সম্পত্তির ক্ষতি সাধনের হাত থেকে, ক্ষতি সাধনের হাত থেকে রক্ষার জন্য কি করবেন? রক্ষার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করিতে কি হয়? মর্জি হয়। এই প্রেয়ার প্রসঙ্গ দিয়ে দেবেন। হ্যাঁ, এতএব বিজ্ঞ আদালতের নিকট উপরোক্ত অবস্থা বিবেচনায় সত্য বা ন্যায় বিচারের স্বার্থে বিবাদী পক্ষ নালিশা সম্পত্তির যেন কোনো ক্ষতি সাধন না করতে পারে তার হাত থেকে রক্ষার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করিতে মর্জি হয়। যে আপনি কি প্রতিকারটা চাচ্ছেন, এই প্রতিকারটা এখানে লিখবেন। তারপরে বিনীত নিবেদন দিবেন, বিনীত নিবেদন দিয়ে তারপরে তার নিচে দিবেন কি? তফসিল। তার নিচে দিবেন তফসিল। কোন ভূমি নিয়ে আপনার মামলাটা চলমান আছে? তফসিল তো আমরা জানি, এই যে একটা সম্পত্তি, এই সম্পত্তির কোন জেলা কোন থানায় অবস্থিত, তার দাগ নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, পরিমাণ জমির কত, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে তফসিল। তাহলে এখানে আপনি মৌজা, দাগ, মৌজা নং, হ্যাঁ মৌজা কোন মৌজায় অবস্থিত, দাগ নম্বর কত, দাগ নং কত, ঠিক আছে, দাগ নং, মৌজা নং, হ্যাঁ, খতিয়ান নং, ঠিক আছে, খতিয়ান নং দিবেন, দাগ নং দিবেন, খতিয়ান নাম্বার দিবেন, জমির পরিমাণটা এখানে লিখে দিবেন। তারপরে দিবেন চৌহদ্দি। চৌহদ্দিটা কি? এই যে জমির উত্তরে কে, দক্ষিণে কার জমি, পূর্বে কার জমি, পশ্চিমে কার জমি, এটাকে বলা হয় চৌহদ্দি। মানে এই যে নালিশা সম্পত্তির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, নালিশা সম্পত্তির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যার জমি সেটাকে বলা হয় চৌহদ্দি। আপনি চৌহদ্দি দিবেন যে নালিশা সম্পত্তির উত্তরে রহিম, দক্ষিণে করিম, পূবে সলিমুদ্দি, পশ্চিমে কলিমুদ্দি, ইত্যাদি ইত্যাদি আপনি মন মতো একটা দিয়ে দেন। তারপরে কি করতে হবে? দরখাস্ত এইটি লিখলেন। দেখেন এই যে আপনার হেতুগুলো আমরা যে শুরু করলাম, বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে 1, 2, 3, 4 এই যে প্যারাগুলো লিখবেন, হেতুগুলো লিখবেন। অপরাপর কারণ সমূহ শুনানিকালে উপস্থাপন করা হইবে, 8-7টা যাই লিখেন। তারপরে লিখবেন এত বিজ্ঞ আদালতের নিকট উপরোক্ত অবস্থা বিবেচনায় অপর পক্ষ বা বিবাদী পক্ষ যেন নিম্ন তফসিল বর্ণিত নালিশা সম্পত্তির কোনো ক্ষতি সাধন না করতে পারে সেজন্য বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করিতে মর্জি হয়। তারপরে আপনার কি দিতে হবে? তফসিল, তার নিচে চৌহদ্দি। এই যে এগুলো দেওয়ার পরে আপনি কি করবেন? এগুলো লেখার পরে খাতাতে তারপরে দিতে হবে হলফনামা। অনেকেই প্রশ্ন করেন যে স্যার হলফনামা কখন প্রদান করব? এই যে হলফনামা এবং সত্যপাঠ, কখন সত্যপাঠ দিবেন, কখন হলফনামা দিবেন। আরজি যখন লিখবেন তখন দিবেন সত্যপাঠ। দরখাস্ত বা বিভিন্ন রকমের যে কোনো দরখাস্ত লিখলে দিতে হবে হলফনামা। এটা দরখাস্তর ক্ষেত্রে। পার্থক্য বুঝতে পেরেছেন? অনেকে এটা নিয়ে কিন্তু বিভ্রান্তিতে থাকেন যে স্যার কখন হলফনামা দিব, কখন আপনার আরজি হলফনামা, রাইট, হলফনামা, শরীফ আল মামুন। হলফনামা এবং সত্যপাঠের পার্থক্যটা হচ্ছে, সত্যপাঠ হচ্ছে আরজি যখন আপনি মুসাবিদা করবেন তখন হচ্ছে সত্যপাঠ, আর যখন হলফনামা মুসাবিদা করবেন তখন দিবেন, দরখাস্তর ক্ষেত্রে দিবেন হলফনামা। এখন হলফনামাটা কি? এই যে সত্যপাঠ যেটা, হলফনামার বিবরণও সেটাই। হলফনামাটা হচ্ছে সেই রকমই। হলফনামাটা হচ্ছে আপনার পূর্ণ বিবরণ থাকবে। এই যে আমাদের এখানে কে মামলাটা দায়ের করছে? জনাব কামাল সাহেব। কামাল সাহেবের বয়স কত, বয়স, পেশা, তারপরে হচ্ছে জাতীয়তা, হ্যাঁ কামালের বয়স, পেশা, জাতীয়তা, পূর্ণ ঠিকানা থাকবে। এই যে পূর্ণ ঠিকানা দেওয়ার পরে তিনি বলবেন যে আমি হলফকারী এই মর্মে হলফনামা প্রদান করিতেছি যে দরখাস্তের বর্ণিত বিবরণ আমার মতে সত্য এবং সত্য বলিয়া আমি নিম্নে স্বাক্ষর প্রদান করিলাম। এই যে কামাল সাহেব যে হলফনামাটা দিবেন, হলফনামা, এখানে তার পূর্ণ ঠিকানাটা দিয়ে তিনি লিখবেন যে এই যে দরখাস্তটা দিলেন, অত্র দরখাস্তের যাবতীয় বিবরণ আমার জানা মতে
আমার জানা মতে সত্য জানিয়া, এই যে অত্র দরখাস্তের বিবরণ সত্য জানিয়া তিনি কি করলেন, নিম্নে স্বাক্ষর প্রদান করিলাম, মানে সংক্ষেপে দিয়ে দিলাম, এত বেশি লেখার দরকার নাই। অত্র দরখাস্তের যাবতীয় বিবরণ আমার জানা মতে সত্য জানিয়া নিম্ন হলফনামায় আমার স্বাক্ষর প্রদান করিলাম, তখন তার স্বাক্ষর থাকবে। এটা হচ্ছে বিষয়। তারপরে কার স্বাক্ষর থাকবে? যিনি হলফকারী আমার পরিচিত, তিনি আমার সম্মুখে তার নিজ নামের স্বাক্ষর প্রদান করেছেন, আইনজীবীর স্বাক্ষর থাকবে যে হলফকারী আমার পরিচিত, হলফকারী আমার পরিচিত, হ্যাঁ, তিনি আমার সম্মুখে তার নিজ নামের স্বাক্ষর প্রদান করিয়াছেন, তার নিজ নামের স্বাক্ষর প্রদান করিয়াছেন, নিচে হইল আইনজীবীর স্বাক্ষর। ঠিক আছে, ওকে, বোঝাতে পেরেছি? তারপরে তারিখ দিয়ে দিবেন। ওকে, এটাই হচ্ছে একটা মানে হলফনামার পরে এই যে হলফকারী যে স্বাক্ষরটা প্রদান করলো, তখন আইনজীবীর থাকবে, এটা আইনজীবীর হলফ, যে হলফকারী আমার পরিচিত, তিনি আমার সম্মুখে তার নিজ নামের স্বাক্ষর প্রদান করিয়াছেন, আমি তাহা শনাক্ত করিলাম। নিজ নামের স্বাক্ষর প্রদান করছে, আমি তা শনাক্ত করিলাম। শনাক্তকারীর স্বাক্ষর মানে এখানে আইনজীবী স্বাক্ষর প্রদান করে থাকেন। শনাক্তকারী, এই যে হলফকারীটার যে স্বাক্ষরটা তার সম্মুখে প্রদান করছেন, তিনি হচ্ছেন, হ্যাঁ, মোকদ্দমার সময় শর্তপাঠ, দরখাস্তের সময় হলফনামা। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, মূলত এটাই হচ্ছে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার যে দরখাস্ত। এইবার আমি মনে করি যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত আপনাদেরকে দিয়ে দিবে, একটা অস্থায়ী নিষেধাজ্ঞার একটা দরখাস্ত এবার মনে হয় হয়ে যাবে। তাহলে হলফনামার পরে যিনি হলফকারী তার পরিচিত, তার সম্মুখে হলফকারী স্বাক্ষর প্রদান করছে, তিনি তা শনাক্ত করলেন, এটা আইনজীবী মূলত দিয়ে থাকে। তাহলে এই যে একটা ফরম্যাট আমি দেখালাম, এই ফরম্যাটটা যারা আমাদের নিয়মিত লিখিত ব্যাচে যুক্ত আছেন, আমি ফরম্যাটটা পিডিএফ করে আপনাদের কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষে দিয়ে দিব। আপনারা এই হলফনামাটা সুন্দরভাবে দেখে নিজে নিজে একটা ড্রাফটিং করবেন খাতাতে। আর খাতার তো বাস, কিভাবে একটা খাতা আপনি বাস করবেন হলফনামা বা আরজি লেখার সময় আমি কিন্তু গতকাল দেখিয়েছি। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার যে দরখাস্ত, এটা এইভাবে ফরম্যাট করবেন। আমি ফরম্যাটটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটা লিখে পাঠিয়ে দিবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তাতে হবে কি, আপনার লেখাটা হয়ে যাবে, আপনার এটা আত্মস্থ হয়ে যাবে। তাহলে এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন আমরা জানলাম, মূল বিষয়টা আমরা জানলাম, কখন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়। একটা প্রাইমা ফেসি কেস থাকতে হবে, একটা ঘটনা নিয়ে একটা মামলা চলমান আছে, যে কোনো মোকদ্দমা, যে কোনো দেওয়ানি মোকদ্দমা চলমান অবস্থায় যদি যে কোনো পক্ষের মধ্যে একটা আশু সম্ভাবনা থাকে যে অপর পক্ষ কর্তৃক ওই সম্পত্তি ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা হস্তান্তরিত হওয়ার সম্ভাবনা বিদ্যমান আছে, সেক্ষেত্রে যে কোনো পক্ষ বিজ্ঞ আদালতে ওই মামলাতেই কি করতে পারে, একটা দরখাস্ত দিতে পারে। সেই দরখাস্তটা হচ্ছে ওই যে ক্ষতি রোধ করার জন্য, ওই সম্পত্তি হস্তান্তরিত যেন না করতে পারে, বেআইনিভাবে বেদখল না করতে পারে, এই যে এইগুলো থেকে রোধ করার জন্য তিনি কি করেন, একটা দরখাস্ত দেন। এবং আদালত ওই দরখাস্ত পাওয়ার পরে বিবাদীকে অবশ্যই নোটিশ করবেন, বিবাদী আসবে, তারপরে উভয় পক্ষ শুনানি হবে। দেখা যাচ্ছে যদি আদালত মঞ্জুর করেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, অথবা ওই মোকদ্দমাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞাটা দিয়ে থাকেন, সেটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন। তো আমরা এই ঘটনার উল্লেখে একটা প্রশ্ন দেখেছিলাম। প্রশ্নটা হচ্ছে, কামাল তার প্রতিবেশী জামালের বিরুদ্ধে ফেনীর সহকারী জাজ আদালতে কি করেছিল, একটা সত্য ঘোষণার মামলা দায়ের করেছিল। ওই সত্য মামলাটা দায়ের করার পর এই যে কামাল সাহেব বাদী জামাল সাহেবের বিরুদ্ধে মোকদ্দমাটা করলো, জামাল সাহেব প্রতিনিয়ত তাকে হুমকি দিয়ে যাচ্ছে যে কোনো সময় তার ওই নালিশা সম্পত্তি বেআইনিভাবে বেদখল করবে। এই যে বেআইনিভাবে বেদখল করতে যেন না পারে, তার জন্য কিন্তু একটা মুসাবিদা লিখতে বলা হয়েছিল। আমরা এই মুসাবিদাটা লিখলাম যে বেআইনিভাবে যেন ওই নালিশা সম্পত্তি কি করতে না পারে,
বেআইনিভাবে দখল করতে না পারে, ক্ষতিগ্রস্ত না করতে পারে, হস্তান্তরিত না করতে পারে, ইত্যাদি ইত্যাদি। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, অবশ্যই একটা মুসাবিদা লেখার সময় যে বিষয়টা মনে রাখতে হবে, হেডিং অ্যান্ড টাইটল, যে কোন আদালতে আপনি মুসাবিদাটা ড্রাফটিং করবেন, যদি প্রশ্নে উল্লেখ থাকে প্রশ্নের উল্লেখিত আদালত মেনশন করতে হবে। সো আমরা এখানে লিখলাম যে মাননীয় বা মুকাম সহকারী জাহাজ আদালত ফেনী, তারপরে একটা মামলার নাম্বার আমরা দিলাম যে এই মামলাতেই এই মুসাবিদাটা অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাওয়া দরকার। মামলার নাম্বার দেখলাম 13/2025, তারপরে বাদী বনাম বিবাদী, তারপরে লিখলাম বিষয়টা কি। বিষয়টা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। তারপরে লিখলাম বিনীত নিবেদন, এই যে 1 নম্বর প্যারাতে কি দিয়েছিলাম, যে বাদী একজন সহজ সরল শান্তিপ্রিয় এলাকার স্থায়ী বাসিন্দা এবং আইন মান্যকারী ব্যক্তি। পক্ষান্তরে 2 নম্বর প্যারাতে দিলাম পক্ষান্তরে বিবাদীগণ অত্যন্ত খারাপ সন্ডা গুন্ডা খুনি প্রকৃতির লোক, অপরের ভূমি আত্মসাৎকারী প্রকৃতির লোক। 3 নম্বর প্যারাতে দিলাম যে বাদীর এই জমি কিভাবে মালিক এবং তিনি কি করলেন, এই সম্পত্তির প্রকৃত মালিক থাকা অবস্থায় যখন বিবাদীগণ এই জমি বেআইনিভাবে দখল করতে চাচ্ছে, তার সত্য অস্বীকার করতে চাচ্ছে, তখন আমরা একটা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি, সত্য ঘোষণার মামলা। এই মামলার নাম্বার হচ্ছে 13/25। এই মামলাটা দায়ের করার পর পরবর্তীতে কি হলো, 4 নম্বর প্যারাতে দেখলাম যে বিবাদীগণ মামলার নোটিশ প্রাপ্ত হওয়ার পরই বাদীকে আরও বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন করতেছে, যে কোনো মুহূর্তে তার ওই সম্পত্তির ক্ষতি সাধন করতে পারে, ওই সম্পত্তি বেআইনিভাবে বেদখল করতে পারে। একটা তারিখ মেনশন করে দিবেন, অবশেষে বিগত এত তারিখে বিবাদীগণ তার মানিত সন্ডাগুন্ডা নিয়ে ওই জমিতে বেআইনিভাবে প্রবেশ করতে যাচ্ছিল। আমরা সময়োচিত বাধা প্রদানের ফলে বিবাদীগণ ওই নালিশা সম্পত্তি বেআইনিভাবে বেদখল করতে পারে নাই। কিন্তু ওই দিন সময় মতো বেআইনিভাবে বেদখল করিতে না পারিয়া বিবাদীগণ হুমকি দিয়ে যাচ্ছে, ওই সম্পত্তি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কি করতে পারে, ক্ষতি করতে পারে, ওই সম্পত্তির বেআইনিভাবে বেদখল করতে পারে। তারপরে দেন যে যেহেতু বিবাদীগণ 5 নম্বর প্যারাতে চলে যান, যেহেতু বিবাদীগণ অত্যন্ত সম্ভ্রাম্য খারাপ সন্ডাগুন্ডা প্রকৃতির লোক, সেহেতু বিবাদীগণ যে কোনো মুহূর্তে আমার নিম্ন তফসিল বর্ণিত নালিশা সম্পত্তি বেআইনিভাবে বেদখল করতে পারে, তাদের দ্বারা আমার এই সম্পত্তি বেদখল হওয়ার আশু সম্ভাবনা বিদ্যমান। সেহেতু বিজ্ঞ আদালত অত্র যে দরখাস্ত দেওয়ানি কার্যবিধির 39-এর 1 বিধি অনুযায়ী এই দরখাস্তটি আবেদনটি গ্রহণ করিয়া বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করিতে আজ্ঞা হয়, আর ইত্যাদি ইত্যাদি। তারপরে সে মতে বিনীত প্রার্থনা দিবেন, তারপরে হচ্ছে বিনীত প্রার্থনা দেওয়ার পরে একটা তফসিল দিবেন, প্রতিকাটা চাবেন। এতএব সে মতে বিনীত প্রার্থনা এই যে বিজ্ঞ আদালতের অত্র দরখাস্তটি গ্রহণ করিয়া বিবাদীগণ যেন এই নালিশা সম্পত্তিতে প্রবেশ করিতে না পারে সেজন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করা একান্ত আবশ্যক। তারপরে তফসিল দিবেন। তফসিল কি, ওই জমির দাগ নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, পরিমাণ কত, চৌহদি তার পূর্বে কে, পশ্চিমে কে, উত্তরে কে, দক্ষিণে কে। তারপরে দিবেন হলফনামা, হলফনামার পরে দিবেন হলফনামার পরে স্বাক্ষর, তারপরে যিনি হলফকারী শনাক্ত করবেন তার স্বাক্ষর, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আশা করি আমার এই লাইভের মাধ্যমে কিঞ্চিত হলেও আপনারা উপকৃত হয়েছেন যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা, কখন মোকদ্দমা বলা চলবে না, এটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত কখন দায়ের করা হয়, কখন দায়ের করা উচিত, এই যে প্রবলেমটা বেসিকটা যদি জানা থাকে, অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে যদি কোনো মুসাবিদা আসে এই ফরম্যাটে লিখে দিবেন, আর কোনো প্রবলেম হবে না। এবং গতকালকের ক্লাসে কিন্তু আমি একটা মামলার মুসাবিদা শিখিয়েছিলাম, আমি টেকনিক দিয়েছিলাম যে এই একটা মামলা ফলো করে আপনি যে কোনো মামলা মুসাবিদা করতে পারবেন। যারা সেই ভিডিওটা দেখেননি তারা আমার এই ফেসবুক পেজ থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যারা লিখিত পরীক্ষা দিবেন ইনশাল্লাহ অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেন। যে কোনো মুহূর্তে নোটিশ এসে যেতে পারে আপনাদের অমুক তারিখে পরীক্ষা, তাই সময়টা কাজে লাগান। সময়টা যদি কাজে লাগাতে না পারেন এই সময় কিন্তু আপনাকে মূল্য দিবে না। তাই সময় থাকতে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেন, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে বিজয় মিছিলে। এবং যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা অতি শীঘ্রই আমরা এমসিকিউ ব্যাচ শুরু করতে যাচ্ছি, এমসিকিউ ব্যাচ।
আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, তারিখ দিয়েছি 6/5/2025 তারিখে আমাদের এমসিকিউ ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের যদি কোনো প্রিয় কাছের বন্ধু বান্ধব ভাই থাকে যারা এমসিকিউ পরীক্ষায় ফেল করেছেন, উত্তীর্ণ হতে পারেননি, তাদেরকে আমি আমাদের এই নিয়মিত ব্যাচে যুক্ত করব। পরীক্ষার এমসিকিউ পরীক্ষার আগ পর্যন্ত আমরা কন্টিনিউ আমাদের ক্লাস, আমাদের পরীক্ষা থাকবে। আপনি যখন আইনটা রপ্ত করতে চান বা আইনজীবী হতে চান, নিয়মিত পড়ালেখার কোনো বিকল্প নাই। আপনাকে অবশ্যই নিয়মিতভাবে পড়ালেখাটা করতে হবে। যারা আইনজীবী হতে চাচ্ছেন এখন থেকেই স্টার্ট করেন। যারা আগামীতে এমসিকিউ পরীক্ষা দিবেন তারা এখন থেকে আপনাদের জার্নি শুরু করে দেন। যুদ্ধের যে প্রস্তুতি এখন থেকেই শুরু করুন। যারা আমাদের স্পেশাল গ্রুপ 6/5/2025 তারিখে এমসিকিউ গ্রুপটা শুরু হবে, যারা যুক্ত হবেন বা আপনারা যারা লিখিত পাস করেছেন তাদেরকে আমাদের এখানে যুক্ত করে দিতে পারেন। ইনশাল্লাহ আমরা একটা সেরা গাইডলাইনের মাধ্যমে সেরা পরীক্ষার্থী হিসেবে আমি ইনশাল্লাহ তাদেরকে এগিয়ে নিয়ে যাব, তাদেরকে প্রস্তুত করে তুলব। তাহলে অবশ্যই আমাদের দুরন্ত ল একাডেমির কথাটা সবাই বলবেন। যারা এমসিকিউ পরীক্ষা দিবেন, নতুন, বারবার ফেল করতেছেন, ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে তারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে আপনার একটা সেরা প্রস্তুতি নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ 01727, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ 27867215, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের স্পেশাল গ্রুপে যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ সেরা একটা প্রস্তুতি হবে এবং দেখা হবে আমাদের সবার বিজয় মিছিলে। এই প্রত্যাশায়, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।